মধ্য থেকে আমার মনে হয় যে আইসিটিকে বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে এক ধরনের জনগণের সামনে হেয় প্রতিপন্ন করার প্রস্তুতি। মঞ্জু ভাই, নিঃসন্দেহে ব্যাপারটি এরকম। মনে করুন আমাদের যদি সাক্ষ্য প্রমাণে কোনোখানে গাফিলতি থাকে সেটি দেখবার বিবেচ্য বিষয় হচ্ছে মাননীয় ট্রাইব্যুনালের। সুতরাং মাননীয় ট্রাইব্যুনাল যখন বলছেন যে একটি চার্জ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে আমরা সক্ষম হয়েছি, সেখানটিতে কিন্তু আর বাইরে কথা বলার জায়গা থাকে না, কারণ তার পরবর্তী জায়গাটি হচ্ছে তিনি চাইলে আপিল করতে পারেন। কিন্তু উনি যখন বারবার কেউ একজন যেই বলুক, অপরপক্ষের আইনজীবী হোক বা কেউ যদি বলেন যে না প্রসিকিউশনের সাক্ষ্য যথেষ্ট ছিল না, এত বাজে সাক্ষ্য যেটাকে ডাস্টবিনে ফেলা উচিত ইত্যাদি ইত্যাদি কথা, তাতে কিন্তু কটাক্ষ করা হচ্ছে কিন্তু আদালতকে। এই জায়গাটিকে আমরা বুঝতে পারছি কিনা সেটি হচ্ছে আসল বিষয়। আসলে তো এখানে সেটি আসলে আদালত বুঝতে পারছে কিনা, আদালত আমলে নিচ্ছে কিনা, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা দেখছি যে একের পর এক ফাঁসির রায় হচ্ছে, কিন্তু রায় কার্যকরের ক্ষেত্রে অনেক দীর্ঘসূত্রিতা দেখতে পাচ্ছি। এই বিষয়টি নিয়ে ফিরবো, তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আমরা দেখছি একের পর এক ফাঁসির রায় হচ্ছে, কিন্তু মানে ফাঁসিগুলো কার্যকরের ক্ষেত্রে কি কোনো দীর্ঘসূত্রিতা দেখেন জনাব আমানুল্লাহ কবির? এখানে তো দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে যে আপিল বিভাগে যাবে, আপিল বিভাগে গেলে আপিল বিভাগ তো মানে এত বড় না যে মানে এইগুলো এত দ্রুত সব কিছু সম্পন্ন করতে পারবে, কারণ এখানে একটা দীর্ঘসূত্রিতা এমনিই রয়ে গেছে আইনগত কারণেই। এই যে প্রসিডিং এই ইয়ের ভিতরেই মানে রয়ে গেছে, একটা আইনগত ব্যাপার রয়েছে। আর এটা অত্যন্ত সেন্সিটিভ মামলা এগুলো। সুতরাং যেখানে একজনের মরা বাঁচার প্রশ্ন, সেখানে তো এগুলো খুব তারপর ভিতরে আছে পলিটিক্যাল। সুতরাং সব মিলিয়ে তো এটা অত্যন্ত সেন্সিটিভ ব্যাপার। এখানে একটা দীর্ঘসূত্রিতা এমনিই আছে। আরেকটা যেটা আছে যে কতগুলো, সেখানেও ব্যাপারটা আছে যে এক্সিকিউটিভ একটা পার্ট আছে। তো এক্সিকিউটিভ পার্টটা তো সরকার নিজে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে করাবে, তাই না? সেখানেও কতগুলো ব্যাপার আছে। সুতরাং সব মিলে এখানে একটা দীর্ঘসূত্রিতার ব্যাপার রয়েই গেছে। আরেকটা হচ্ছে যদি সরকার, এটা বলা হচ্ছে, অনেকেই বলে এবং এটা সবার কানেই আসে যে সরকার মানে এই তাদের মানে এই যে নন্দাদেশ, এটাকে কোনো রাজনৈতিকভাবে ব্যবহার করার কোনো মতলব আছে কিনা, যদি থেকে থাকে সেটাও থাকতে পারে। তাহলে সব মিলিয়ে মানে সব মিলিয়েই একটা হচ্ছে আইনগত দিক থেকে, এক্সিকিউশনের দিক থেকে, এবং আরেকটা হচ্ছে রাজনৈতিক দিক থেকে একটা দীর্ঘসূত্রিতা আছে। এটা তো আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি। কামরুজ্জামানের রায়ের পর আমরা দেখলাম যে যখন তখন ফাঁসি কার্যকর হয়ে যেতে পারে, এমন কিন্তু একটা আপনার আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, চতুর্দিকে কিন্তু এরকম একটা আভাস কিন্তু আসছিল। শেষ পর্যন্ত কিন্তু আপনি দেখলেন যে মানে আদালতের এই যে মানে এরকম একটি পারসেপশন তৈরি করা, তারপরে মানুষের ভিতরে সন্দেহ তৈরি হওয়া, এটির কারণ কি? প্রথমত হচ্ছে আমরা যে যাই বলি না কেন, সেটা মাননীয় মন্ত্রী থেকে হোক অন্য কোনোখান থেকে যে যাই বলি না কেন, আসলে প্রকৃতপক্ষে বিচারটি চলছে একটি স্বাধীন এবং নিরপেক্ষ আদালতের মাধ্যমে। সুতরাং একটি মামলাতে কখন সেটি কার্যকরী হবে, আলটিমেটলি কখন পূর্ণাঙ্গ রায় পাবো, এটি কিন্তু সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ারের বিষয়বস্তু। আমরা কিছু জায়গায় স্পেকুলেশন করতে পারি, শর্ট রায় আসতে পারে, লং রায় আসছে, কি হচ্ছে না হচ্ছে এই ধরনের। যেহেতু যুদ্ধাপরাধের বিচারটি একটি ডেফিনেটলি আমাদের জাতীয় জীবনে একটি বড় ভূমিকা পালন করে, সেটি নিয়ে আমাদের উচ্ছ্বাসের জায়গা রয়েছে, উৎকণ্ঠার জায়গা রয়েছে। কিন্তু আমি মনে করি যে যেটি বিচারিক প্রক্রিয়া, এটি বারবার কিন্তু একই জিনিসই প্রমাণ করছে। এখানটাতে ভাইয়া যেটি বললেন যে লিগাল টেকনিক্যাল কারণে একটা মামলার রায় দেরি হচ্ছে, সেটিকে আমি মেনে নিতে পারি যে হ্যাঁ, টেকনিক্যালিটিস অনেক কিছু আছে। কাদের মোল্লার মামলার সময় আমরা দেখেছি সুদীর্ঘ সময় ধরে শুনানি চলেছে, কিন্তু পলিটিক্যাল ব্যাপারটির জায়গা অথবা কোনো মতলবের সরকারি জায়গা
জায়গাটিকে আমি একজন এই সিস্টেমের ভেতরে কাজ করি, সেটি হচ্ছে যে এখানে পলিটিক্যাল জায়গা বা সরকারি কোনো আতাত বা মতলবের কোনো কিছু থাকার এই প্রশ্নটি যদি দেখা দেয়, তাহলে কিন্তু আমাদেরকে ধরে নিতে হচ্ছে, মেনে নিতে হচ্ছে যে এই আদালত আসলে নিরপেক্ষ নয়, স্বাধীন নয়। কিন্তু আমরা একেবারে উচ্চ আদালতের কাছে নিয়ে গেছে, এরপরে আর তো কিছু নেই। এখন যদি আমরা মনে করি উচ্চ আদালতেও হচ্ছে সরকারি আতাতে চলে, তাহলে কিন্তু আমাদের বিচারিক প্রক্রিয়ার আমি প্রতি যে কিন্তু ওই শ্রদ্ধা, কথাটা আমি কিন্তু পরবর্তী সব আমি কিন্তু ওই পর্যন্ত আদালত পর্যন্ত বলিনি, আদালতের পরের আচ্ছা পরের তাহলে- অংশে বলছি। পরের সুতরাং অংশে। ওই যে Executive executive section। বলেছি। এক্সিকিউটিভ Execution এর সেই ইয়ে জায়গাটিতে কি সেটি ডেফিনেটলি একটি এক্সিকিউটিভ ডিসিশনেরই ব্যাপার। হ্যাঁ। তাহলে আমি ওই ওইটাই পার্টিতে বলছি। এগ্রি করছি ডেফিনেটলি, কিন্তু বিচারিক প্রক্রিয়ার ভেতরে যে আদালতের রায় কখন লেখা হবে, কখন শেষ হবে, পূর্ণাঙ্গ রায় আমরা পাবো, এটা আসলে কেউই আদালত জানার ছাড়া কথা এটা না কেউ আসলে, বলতে পারে হ্যাঁ। না। ছোট্ট খালি একটু অ্যাড করতে যে এই জায়গাটা যেহেতু আপা একেবারে বিশেষজ্ঞ মানুষ, এক্সিকিউটিভ পর্যায়ে যেটা কবিভাবে বলছেন এইখানটাই কিন্তু বিলম্ব বা ত্বরান্বিত করার সুযোগ থাকে, কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করেছি এক্সিকিউটিভ পর্যায় থেকে যেই প্রশ্নটা আপনি করলেন যে মাননীয় আইনমন্ত্রী বলেছিলেন, এক্সিকিউটিভ পর্যায়ে বরং তারা চেষ্টা করছিলেন কত তড়িৎ করা যায় এই ব্যাপারে। এমনকি আমরা কাদের মোল্লার ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করেছি কোনো সময় নেওয়া হয়নি। আর রাজনৈতিক বিবেচনার ক্ষেত্রে এই বর্তমান সরকার শেখ হাসিনার নেতৃত্বে 2009 সালে ক্ষমতায় এসছে, তাদের প্রথম রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল যুদ্ধাপরাধীদের বিচার করা, এবং সেই প্রতিশ্রুতি থেকে আমার বিশ্বাস, আমরা যতটুকু পর্যবেক্ষণ করি এখন পর্যন্ত তাদের পিছিয়ে থাকার অবস্থা দেখি নাই, সুযোগ আছে বলে আমি মনে করি না। গতকাল আদালত একটি খুব ভালো একটা পর্যবেক্ষণ দিয়েছেন যে বীরাঙ্গনাদের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা বিষয়, এটি কিভাবে করা যেতে পারে তুরিন আফরোজ? ডেফিনেটলি এটি একটা অসাধারণ একটি অবজারভেশন দিয়েছেন, একটা নির্দেশনামূলক একটি আমরা রায় পেয়েছি। সেখানটিতে বীরাঙ্গনাদের প্রতি সম্মান দেখানো জায়গা ইতিমধ্যে কায়সারের মামলাতেও কিন্তু আমরা দেখেছি, ট্রাইব্যুনাল 2 সেটি বলেছেন, ট্রাইব্যুনাল 1 থেকে আমরা গতকালকে যে রায় পেয়েছি সেখানে আরও সুস্পষ্টভাবে সেটিকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা উচিত। আমাদের যে শিক্ষা ব্যবস্থা তার ভিতরে কিন্তু জেন্ডার স্টেরিওটাইপিং এর একটা ব্যবস্থা থাকে। হ্যাঁ, দেখবো এবার জগৎটাকে থাকবো না বদ্ধ ঘরে, কবিতার মধ্যে একটা খোকাকেই দেখানো হয় সেই রকেটে করে বাইরে যাবে, আর খুকি কিন্তু দেখাচ্ছে তার পুতুল ভেঙে গেছে, সে কাঁদছে, মাকে সাহায্য করছে। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট জেন্ডার স্টেরিওটাইপিং এর ভেতরে, কিন্তু আমাদের কারিকুলামকে আসলে আপডেটেড করতে হবে। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসেও কিন্তু জেন্ডার স্টেরিওটাইপিং হয়েছে। আমরা মুক্তিযোদ্ধা বলতে সবসময় কিন্তু বুঝি একজন পুরুষকে, সেখান থেকে কিন্তু আমাদের একটা লম্বা সময়ের কিন্তু এটি একটি আন্দোলন। এবং আমি নিজে এই দুটো মামলাতে লম্বা সময় ধরে সাবমিশন দিয়েছি বীরাঙ্গনাদের স্বীকৃতির জন্য, যেখানে এই কথাটি বারবার বলবার চেষ্টা করেছি দুইটি ট্রাইব্যুনালের সামনে, মাননীয় ট্রাইব্যুনালদের সামনে, তাদের কাছে যে নারীদের যে অবদান, বিশেষ করে বীরাঙ্গনা নারীদের, তাদের অবদান নিয়ে একটা সোশ্যাল সাইলেন্স রয়েছে, একটা সামাজিক নিশ্চুপতা রয়েছে। এই নীরবতা তো ভাঙতে হবে। আজকে যদি 43 বছর আগে সেটি সম্ভব হয়নি, তাহলে আজকে নতুন প্রজন্মের আমরা সবাই চাই এই নীরবতা ভাঙতে হবে। এবং মাননীয় ট্রাইব্যুনাল থেকে যেটি আজকে গতকালকে রায় যেটি বলেছে যে আমাদের স্কুল এবং কলেজের পাঠ্যক্রমের ভেতরে প্রত্যেকটি শিশুকে জানতে হবে বীরাঙ্গনাদের অবদানের কথা, তাদের গৌরব গাথার কথা। আপনি যেমনটি বলছিলেন যে স্টেরিওটাইপ একটা চিন্তা, একটা পারসেপশন যে রয়েছে, সেখান থেকে বীরাঙ্গনা বলতে আমরা বুঝি লজ্জায় মুখ লুকিয়ে আছে একজন নারী, তাই না? তো এইটা আপনি কিভাবে ভাঙা সম্ভব মঞ্জুর? আপনি জানেন এর আগের রায়ের ক্ষেত্রে আদালত কিন্তু বীরাঙ্গনাদের এবং যুদ্ধ শিশুদের বলেছিল জাতীয় বীর। এই যে নতুন ভাবে চিন্তা করতে আদালত দিচ্ছে, সেটা পুরুষ সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়ার কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? সুলতানা একেবারে সঠিক বিষয়টি কিছুটা বিশ্লেষণ করলেন আপা, এবং আমি এখানে বলতে চাই এই পথে কিন্তু আমরা হাঁটতে শুরু করেছি। আশার বিষয় আপনি জানেন যে দিনটি আমরা পার করে এলাম, সেখানে আমাদের যে প্রাইমারি স্কুল সার্টিফিকেট পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, অধিকাংশ মেধাবী স্কুলগুলোতে মেধার স্বাক্ষর রেখেছে মেয়েরা। যেই মেয়েরা একসময় আপা যেমনটি বললেন তারা ঘরে থাকবেন, তারা ঘরের কাজ করবেন, স্কুলে যাবে না, আজকে ড্রপ আউটের রেটে ছেলেরা বেশি। একসময় ছিল মেয়েরা, ড্রপ আউটের পুরোটাই মেয়েরা ছিল। এই যে জায়গা, আজকে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, সংসদের ভেতরে বাইরে স্পিকার, সর্বত্র, এবং সবচেয়ে বড় জায়গা দেখেন যেটা আপা বললেন যে মুক্তিযোদ্ধা বলতে কিন্তু সত্যি কথা আমরা ভাবতাম মুক্তিযোদ্ধা মানে একটা পুরুষ ছেলে
অস্ত্র নিয়ে যুদ্ধ করতেছে, মহিলা ঘর থেকে একটা ওষুধ পাঠিয়ে দেবে। না সত্যি সেটাই তো ঘটনা আমাদেরকে কিন্তু তো তা সেটাই না। দেয়া হয়েছে। আপনি দেখেন যে আমাদের যে মুক্তিযুদ্ধের সময় যে পোস্টার, হ্যাঁ। সেই পোস্টারে কি আছে, কিংবা আপনি অপরাজয় বাংলা দেখেন, দুইজন যোদ্ধা দুইজন যোদ্ধা। আর হচ্ছে একজন নারী, সে একটা সেবার ইয়ে নিয়ে এটাই দাঁড়িয়ে আছে। এই যে stereotype থেকে। কনসেপ্ট তৈরি এটা করা থেকে হয়, আমরা বেরিয়ে আসছি প্রমাণ তিনটি আমি বলি। একটি হচ্ছে যে আমাদের শিক্ষার ক্ষেত্রে যে আমাদের অগ্রগতি, মেয়েরা এগিয়ে আসছে। আমাদের আজকে আমাদের প্রধান রপ্তানি আয় যেটি গার্মেন্টসে মূল ভূমিকা পালন করছে অর্থনৈতিক ক্ষেত্রে মেয়েরা। এবং আরেকটি বড় ব্যাপার দেখেন, একসময় বাংলাদেশে অকল্পনীয় ছিল সেনাবাহিনী, পুলিশ বাহিনী, সশস্ত্র বাহিনী, বৈমানিক। এই জায়গায় বৈমানিক মহিলারা থাকবে, এদেরকে কল্পনাই করা হতো না। আজকে সর্বত্র কিন্তু তারা পাল্লা দিয়ে সচিব হচ্ছেন, সেনাবাহিনীতে যাচ্ছেন, পুলিশ বাহিনীতে যাচ্ছেন মহিলারা। এখন মহিলা আর পুরুষ বলে আগে ধারণা করতে হতো মেয়ে মানুষ আর ছেলে মানুষ, এখন মানুষ বলে মেয়েদেরকে গণ্য করা হয়। এটা কিন্তু বাংলাদেশে গিয়ে এসছে। আপনি জানেন আমাদের জাতিসংঘের যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, এখানে আমরা পুরস্কার পেয়েছি মেয়েদের এই সাফল্যের জন্য। এবং শিক্ষা, শিক্ষা এবং শিক্ষা, এই তিনটি কারণে আমি মনে করি এই ক্ষেত্রে আমরা এগিয়ে গিয়েছি। এবং পুরুষদের একটু ক্রেডিট ওই দিতেই ওই হবে। জিনিসটা কিন্তু পুরুষরা কিন্তু এই আপনি প্রতিবদ্ধতা আপনি থেকে- কিন্তু ওই জায়গাটা ছেড়ে গেলেন। ওর ইয়ে বলছিল, যেটা সুলতানা বলছিল, যে এই যে মানে এই যে বীরাঙ্গনাদের ব্যাপারটা, এটা আমরা কিভাবে তুলে ধরবো, শিক্ষার এই মধ্যে- কথাই বলেছিলেন না? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। এইটা এখন মানে ও বলছিল যে ইতিহাসটা বা এই ঘটনাটা কিভাবে আমরা মানে জানাবো। যেই নারী, আমাদের যেই তাই না? অবয়ব এটা- তৈরি করা হয়েছে, লজ্জায় মুখ লুকানো একজন নারীকে আমি কিভাবে মানে সগর্বে হ্যাঁ, তাকে মাথা উঁচু হ্যাঁ, করে দেখাতে পারি। হ্যাঁ, সেটাই তো বলছিলেন। জি। আমি সেটা বলছি। আমার ইয়ে হচ্ছে কি, এখানে একটা জিনিস আছে যেটা মানে আমাদের এই ব্যারিস্টার